আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আগের দিন আমরা কার পড়াটা স্টার্ট করেছিলাম। কার পড়তে গিয়ে একটা জায়গা আমাদের বাকি থেকে গেছে। কার পড়তে গিয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ, কার পড়তে গিয়ে আমি বলেছিলাম যে কার্ভ আমরা তিনটে পার্টে পড়বো। একটা হচ্ছে কার্ভ কি, একটা হচ্ছে টাইপস অফ কার্ভ, আর হচ্ছে কার্ভ সেটিং আউট। ওকে, তো আমাদেরকে আজকে এটা পড়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সেটিং আউট অফ এ কার্ভ। সেটিং আউট এ কার্ভ। এবার যেহেতু আমরা সমস্ত কার্ভগুলো কোনটা পড়ছি, আমাদের সিলেবাস অনুযায়ী সিম্পল কার্ভের কথাটাই পড়ছি। অন্যান্য কার্ভগুলোকে নিয়ে আমরা পড়বো না, শুধুমাত্র সিম্পল কার্ভটাকেই পড়ছি। সিম্পল কার্ভেরই প্রপার্টিস গুলো জেনেছিলাম, টাইপস অফ কার্ভের পরে যে প্রপার্টিস গুলো জেনেছিলাম, বেসিক প্রপার্টিস গুলো, সেগুলো সিম্পল কার্ভেরই জেনেছিলাম। আজকে আমরা সেট আউট করবো কোনটাকে, একটা সিম্পল কার্ভকেই সেট আউট করব। এবার সেট আউট করাটার মানে কি, আমি প্রথম দিন আগের দিন পড়া থেকেই বলেছি, সেটিং আউট অফ কার্ভ মিনস হচ্ছে, ধরো আমরা একটা রাস্তায়, ধরো এখান থেকে এই একটা রাস্তা যাচ্ছে, ভালো কথা। এবার রাস্তাটা এখান থেকে এইভাবে টার্ন নেবে, তো সেটাকে না করে আমরা কি করলাম, বললাম যে এইভাবে শার্প টার্ন তো একটা রাস্তায় দেওয়া যেতে পারে না, প্যাসেঞ্জারের ডিসকমফোর্ট হবে। দ্যাট মিন্স আমরা কি করলাম, এখানে একটা কার্ভ ডিজাইন করে দিলাম। ওই যে তার মানে কি, ভেহিকেলটা এদিক থেকে এদিকে যাওয়ার সময় প্রথমে এখানে আসবে, এই অবধি না গিয়ে এখান থেকে সুন্দর কার্ভ করে আস্তে আস্তে বাড়তে বাড়তে এইদিকে গিয়ে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো এই যে আমরা এটা একটা কার্ভ প্রোভাইড করলাম। এবার আমরা কি করলাম, পেপারে ঘরে বসে আমরা প্রথমে এই 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 রাস্তা জানি, আর এই রাস্তাটা জানি, এইগুলো আমরা সার্ভে করে আমাদের খাতায় রেখেছিলাম। তারপর ঘরে বসে আমরা ডিজাইন করলাম কোন জায়গাটাতে কার্ভটা নিয়ে যাব, কত ডিগ্রি কার্ভ হবে, সেই কার্ভের লেন্থ কত হবে, ট্যানজেন্ট লেন্থ কত হবে, ঠিক আছে, তার রেডিয়াস কত হবে, ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা ঘরে বসে বসে সমস্ত কিছু ক্যালকুলেশন করে আমরা জেনে গেলাম, বুঝে গেলাম, ডিজাইন আমাদের করা হয়ে গেল যে কার্ভটাকে কোথা থেকে নিয়ে যাবো, কত লেন্থ হবে, কত রেডিয়াস হবে, এই সমস্ত প্রপার্টি আমরা জেনে গেলাম ঘরে বসে। এবার আমাদের কাজ কি, ঘরে বসে শুধু থাকলে হবে না, ঘরেই আমি খাতা পেনে কার্ভ ডিজাইন করলে হবে না, এটা আমাকে অ্যাকচুয়ালি ফিল্ড এসে করতে হবে। এইবার আমি অ্যাকচুয়ালি যখন ফিল্ডে এলাম, ফিল্ডে এসে এই কার্ভটাকে এই রাস্তার মাঝখানে, এই যে কার্ভটা আমি প্লট করলাম আমার প্লেনে, ঠিক আছে, সরি পেপারে, সেটাকে যখন আমি অ্যাকচুয়াল ফিল্ডে এসে সেই কার্ভটাকে যখন আমি মাঠে ফেলবো, করব, সেটাই হচ্ছে সেটিং আউট অফ এ কার্ভ। ওকে, এবার সেটিং আউট অফ এ কার্ভ দুটো ভাবে করা যায়, দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে বাই টেকিং অনলি, বাই টেকিং অনলি লিনিয়ার মেজারমেন্ট। শুধুমাত্র লিনিয়ার মেজারমেন্ট নিয়েই আমরা কিন্তু কার্ভকে সেট আউট করে দিতে পারি। মানে তোমার কাছে যদি চেন আর টেপ যদি থাকে, তাহলেও তুমি এমন কিছু প্রসেস আছে যাতে কিনা তুমি এই কার্ভটাকে ফিল্ডে সেট করে দিতে পারবে। খাতার যে কার্ভটা বা প্লেনের যে মানে পেপারের যে কার্ভটা, সেটাকে তুমি সেট করে দেবে শুধুমাত্র লিনিয়ার মেজারমেন্টের দ্বারা। ওকে, আর একটা ডেফিনেটলি হবে তাহলে কি, বাই টেকিং অ্যাঙ্গুলার মেজারমেন্ট। ঠিক আছে, অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়েও কিন্তু তুমি কার্ভকে সেট করতে পারবে। ওকে, এবার এই অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যে লিনিয়ার মেজারমেন্টটা থাকতে পারে। এটা অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যে লিনিয়ার মেজারমেন্টটা থাকতে পারে, ইট ক্যান বি। ওকে, বা লিনিয়ার মেজারমেন্টের মধ্যে দিয়ে যেটা আমি দেখালাম, সেখানে কিন্তু কোনোভাবেই অ্যাঙ্গুলার মেজারমেন্ট হবে না। অর্থাৎ যখন আমি লিনিয়ার মেজারমেন্ট দিয়ে কার্ভ সেট আউট করছি, সেখানে আমার অ্যাঙ্গেল মাপতে হয় এরকম কোনো ইনস্ট্রুমেন্টের ইউজ হবে না, মানে নো থিওডোলাইট, নো কম্পাস, হ্যাঁ, নো অটো লেভেল, নো টেকোমিটার, মানে যেগুলো দিয়ে তুমি অটো লেভেল বাদ দাও, যেগুলোতে আমরা অ্যাঙ্গেল মাপতে পারি, এরকম কোনো ইনস্ট্রুমেন্টকে ইউজ করা যাবে না ফর টেকিং লিনিয়ার মেজারমেন্ট দিয়ে কার্ভকে সেট করার জন্য। কিন্তু অ্যাঙ্গুলার মেজারমেন্টে করবো মানে কি, ডেফিনেটলি আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করবো, মানে আইদার থিওডোলাইট দিয়ে করি বা অন্যান্য যেগুলো দিয়ে অ্যাঙ্গেল মাপা যায় এরকম ইনস্ট্রুমেন্ট ইউজ করবো। তো সেই ইনস্ট্রুমেন্ট ইউজ করার সময় লিনিয়ার মেজারমেন্ট নেওয়ার কিন্তু দরকার পড়তে পারে। অর্থাৎ এই এই মেথডটা, লিনিয়ার মেজারমেন্ট মেথড যে কার্ভ সেটিং করার সময় এটার কোনো দরকার নেই, কিন্তু এটা করার সময় এটা দরকার পড়তে পারে। বুঝতে পেরেছো? তাহলে বলবে যে তাহলে কমপ্লিকেটেড করে এটা দিয়ে করবার কি দরকার, কারণ এটা দিয়ে করলে ওটা মোর অ্যাকিউরেট হয়,
মোর অ্যাকিউরেট হয়। তাহলে লিনিয়ার মেজারমেন্টের চেয়ে আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে করা কার্ভ সেট করা ইজ মোর অ্যাকিউরেট। ক্লিয়ার? তাহলে দুভাবে আমরা করতে পারি, এটা বুঝে গেছো? আচ্ছা দেখো, আমাদেরকে এগুলো কিন্তু ডিটেলে করতে হবে না, আমাদেরকে শুধু বুঝতে হবে কি রকম কার্ভ সেটিং, এবং দু চারটে জায়গা মনে রাখতে হবে, দু চারটে জিনিস আমাদেরকে একটু জানতে হবে। এইখানে ডিটেলে আমাদের এমসিকিউ টাইপ পরীক্ষাকে আমরা যেহেতু প্রথমে টার্গেট করছি, এমসিকিউ টাইপ পরীক্ষাতে ডিটেলে একদম কার্ভ সেটিং কিরকম কিরকম করে হয় করে বার করতে, ওটা গিয়ে একদম পুরো ডিটেলে আমাদের দরকার নেই। তোমরা যারা ক্লাসে তোমাদের আছে, যারা এরকম পড়বে আর কি, যারা আর কি পরীক্ষা দিচ্ছে সেমিস্টারে, তাদের জন্য এগুলো দরকার হতে পারে কনভেনশনালটা, বাট আদারওয়াইজ এটা পুরোটা আমাদের কিন্তু দরকার, ডিটেলে আমাদের কার্ভ সেটিং এর প্রত্যেকটা ইয়ে দরকার নেই। বাট আমাদের অবশ্যই জানতে হবে হাউ দ্য কার্ভ ইজ এ সেট। এটা কেন কি, তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছ আর তুমি এটা জানো না, দাদার কাছে পড়েছো, তুমি জানোই না কার্ভ কি করে সেট করতে হয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। সো কার্ভটা কিভাবে সেট করতে, তার কিন্তু একটা বেসিক আইডিয়া কিন্তু তোমাকে লাগবে। ওকে, চলো আমরা সেটা করি। এবার আমরা না একদম উদাহরণ থেকে থেকে আসবো, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না, তাহলে তোমাকে ভুলতে মানে কোনোদিনও ভুলবেই না। মানে বুঝে যদি আমরা নোমেনক্লেচারে আসি, এটাই হচ্ছে সুবিধা, মানে এটাই হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারের গল্প। তুমি যদি বুঝে নোমেনক্লেচারে আসো তাহলে কিন্তু তোমার ভুলবে না, আর যদি নোমেনক্লেচার মুখস্থ করে তারপর প্রসেসে যাও তাহলে কিন্তু ভুলে যাওয়ার চান্স থাকে। তো চলো আমরা প্রথমে লিনিয়ার মেজারমেন্টটা একদম মাঠে কি করে করবো সেখান থেকে দেখে এসে আমরা করবো, ঠিক আছে? আচ্ছা ধরে নাও আমার এখানে এটা আমার পেপারে আমি এই কার্ভ প্লট করে ফেলেছি, পেপারে আমি এরকম কার্ভ প্লট করে ফেলেছি। আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমার পেপারের মধ্যে আমি এই একটা কার্ভ ডিজাইন করেছি, ঠিক আছে? এই একটা কার্ভ আমি ডিজাইন করেছি, এটা হচ্ছে তার লং কর্ড, যা যা হয় আমি আগে কিন্তু সবই বলেছি। এটা হচ্ছে লং কর্ড, এগুলো ট্যানজেন্ট লেন্থ, আমি নামগুলো দিচ্ছি না, পয়েন্টগুলো। এবার আমাকে এই হচ্ছে ফিল্ডে বলা হয়েছে যে তুমি এবার এই কার্ভটাকে, এই যে সেম সিচুয়েশন সেম জিনিসটা অ্যাকচুয়াল রাস্তা এসে তুমি কার্ভটা এখানে আমাকে বলে দাও, মিস্ত্রিদেরকে বলে দাও, বা যারা রোডটা কনস্ট্রাক্ট করবে তাদেরকে অ্যালাইনমেন্টটা দেখিয়ে দাও, কার্ভটা কোন জায়গা দিয়ে যাবে সেটা বলে দাও আর কি ওদেরকে, কেন কি ওরা তাহলে ওইভাবে ওই জায়গাতে রাস্তা বানাবে। ঠিক আছে, এত দূর অব্দি রাস্তা বানিয়েছে, দাঁড়িয়ে আছে ওরা, এদিকে এত দূর রাস্তা বানিয়েছে ওরা, দাঁড়িয়ে আছে, এই জায়গাটা কোন জায়গা দিয়ে রাস্তাটা হবে সেটা আমাকে বলে দাও ওকে, ঠিক আছে? লেবারদেরকে বা তোমার যে কন্ট্রাক্টর আছে তাদেরকে লাইন অ্যালাইনমেন্ট দিয়ে দাও, এটা হচ্ছে তোমার কাজ। এবার তুমি কি করবে দেখো, ভালো করে দেখো, আমরা প্রথমে কি করছি, লিনিয়ার মেজারমেন্ট করছি। আচ্ছা একটা জিনিস দেখো তো এইভাবে করা যায় কিনা। ধরো আমাদের এই পয়েন্ট জানা আছে, এই পয়েন্ট আমরা ফিল্ডে জানি, ওকে ভালো কথা, দুটো পয়েন্ট আমরা জানি। আচ্ছা আমরাও তাহলে এখানে এই পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, আমার ম্যাপে কোনটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ক্লিয়ার? আচ্ছা আমরা এক কাজ করতে পারি, এ থেকে বি পয়েন্ট এটাকে কানেক্ট করে দিতে পারি, কোনো অসুবিধাই নেই। চলো আমরা এখান থেকে এটা কানেক্ট করে দিলাম, এখান থেকে এটা আমরা ফিল্ডে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এবার আমরা এক কাজ করতে পারি, আমরা তো এখানে মিড অর্ডিনেট জানি, মিড অর্ডিনেট তো জানি, মিড অর্ডিনেট বার করেছি, মাপ মিড অর্ডিনেট কি ফর্মুলা আছে চটপট করে মনে করে নাও। ওকে, মিড অর্ডিনেট আমরা বার করেছি, ওকে তাহলে মিড অর্ডিনেট বার করেছি, ধরো তার ভ্যালু এসেছে ধরো 5 বা 7 ধরে নিলাম, তাহলে আমরা মিড অর্ডিনেট মানে একদম মাঝখানে হবে, তাহলে মাঝখানে পয়েন্টটা বার করলাম, মাঝখানে বার করার কোনো ব্যাপার না, এখান থেকে যদি 100 হয় তাহলে মাঝখানে 50, তাহলে সেখানে গিয়ে মিড অর্ডিনেটের সমান, মিড অর্ডিনেট যদি 7, তাহলে আমি এখান থেকে 7 উঠে গেলাম, এবং ডেফিনেটলি মিড অর্ডিনেটের সাথে কি 90 ডিগ্রি হবে, তাহলে আর এটা 90 ডিগ্রি হলো। আর চেইন টেপ কি করে 90 ডিগ্রি প্লট করতে হবে জানো, 3-4-5 এর গল্প, অথবা যা যা আছে, ঠিক আছে? 3-4-5 দিয়ে তো 90 ডিগ্রি করা হয়। হ্যাঁ 3-4-5 দিয়ে তো 90 ডিগ্রিটা করা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, 3-4-5 দিয়েও করা হয়, তারপর হচ্ছে তোমার ক্রস স্টাফ দিয়ে করা হয়, আমি যেগুলো বলেছিলাম ওই পড়াতে গিয়ে, চেন সার্ভে পড়াতে গিয়ে বলেছি এর ব্যাপারে ডিটেইল, ঠিক আছে? শর্টেজ ডিসটেন্সটাও তো হয়, শর্টেজ ডিসটেন্স দিয়ে হয়, অনেক ভাবে হয়, ঠিক আছে? এনিহাউ তুমি এখানে 90 ডিগ্রি প্লট করে ওই 7 ডিসটেন্স পেয়ে গেলে, তাহলে তুমি একটা পয়েন্ট পেয়ে গেলে, ক্লিয়ার? আচ্ছা এবার তুমি কি করলে, এবার তুমি ম্যাপে আচ্ছা ম্যাপের সাথে এটা তো জানো একটা স্কেল দিয়ে কানেক্টেড থাকে, এবার ম্যাপে তুমি দেখলে
এখান থেকে ধরো এখান থেকে এক্স ডিস্টেন্স এলে, এখান থেকে এক্স ডিস্টেন্স এলে, এক্স ডিস্টেন্স আসার ফলে তোমার এখানটায় কত অর্ডিনেটটা হচ্ছে এটা মেপে নিবে। ধরো হলো তবে 5, এক্স ডিস্টেন্স মানে ধরো 2 ডিস্টেন্স আসার পরে তোমার হলো ধরো 5। তুমি এখানে তাই করবে, তুমি এখান থেকে 2 ডিস্টেন্স আসবে, এখানে ম্যাপের 2 মানে অ্যাকচুয়ালি প্লেনে কত সেটা তুমি স্কেল দিয়ে বার করে নিলে, ঠিক আছে। তাহলে এখানে তুমি 2 ডিস্টেন্স এলে, ধরো আমি একই ধরছি ধরো, তাহলে এখানে 2 ডিস্টেন্স এলে তারপর এখান থেকে 5 ডিস্টেন্স উঠলে, একই রকম ভাবে এদিকেও তাই গেলে এখানে 5 উঠলে, কেন যেহেতু সিমিলার টাইপ অফ কার্ভ। আবার ধরো এক্স ধরো এখানে ধরলে, এবার এক্স ধরে ধরো তুমি 4, 4 তুমি ধরো এখানে পেলে ধরো 3, তুমি এখানে ধরো 4 এলো, 4 পেলে ধরো 3, এই পয়েন্টটা পেলে, এখানে তুমি 4 গেলে 4 পেলে ধরো 3, ঠিক আছে। তাহলে এই যে একটা করে পয়েন্ট বেরো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে তুমি এখান দিয়ে এই পয়েন্টকে এটা কানেক্ট করলে, এটাকে এটা কানেক্ট করলে, এটাকে এটা কানেক্ট করলে, এটাকে এটা কানেক্ট করলে, এটাকে এটা কানেক্ট করলে, তাহলে তোমার এখানে কার্ভটা ফিল্ডে গিয়ে প্লট করা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কার্ভকে প্লট করলাম ইন ফিল্ডে এই একটা প্রসিডিওর দিয়ে, যেটা ডেফিনেটলি কিসের উপর দাঁড়িয়ে, লিনিয়ার মেজারমেন্ট নিয়ে হলো। ওকে, তাহলে লিনিয়ার মেজারমেন্ট নিয়ে আমরা একটা প্রসেস হলো, তাহলে এই প্রসেসটাকে কি নাম দেওয়া যেতে পারে, তোমরাই বলো এটাকে কি নাম দেওয়া যেতে পারে। আচ্ছা আমরা এটা এই নাম দিতে পারি তো, যে অফসেট ফ্রম লং কর্ড, লং কর্ড থেকে অফসেট টেনে টেনে, পারপেন্ডিকুলার অফসেট টেনে টেনে আমরা এই কার্ভটা প্লট করলাম, মানে কার্ভটাকে সেট করলাম, সরি কার্ভটাকে সেট করলাম ফিল্ডে, এটা বলা যেতে পারে তো। সো আমরা এটার নাম দেব, লিনিয়ার মেজারমেন্টের ফার্স্ট যে প্রসেসটা আমরা শিখলাম সেটাকে আমরা নাম দেব হচ্ছে অফসেট সেটিং আউট অফ কার্ভের কি, অফসেট ফ্রম লং কর্ড, অফসেট ফ্রম লং কর্ড, লং কর্ড থেকে অফসেট টেনে টেনে আমরা কিন্তু একটা ফিল্ডে কার্ভকে সেট করতে পারি, ঠিক আছে। ওকে, বোঝা গেছে? আচ্ছা এবার এই এই যে অফসেট গুলো কত হবে, মিড অর্ডিনেটটা তো তুমি পেয়ে যাচ্ছ, জানো কোনো অসুবিধা নেই, কিন্তু এই অফসেট গুলো মানে এক্স ডিসটেন্স আসার পর এই অফসেটের লেন্থ কত হবে এটাই তোমাকে বার করতে হয়, এই ইকুয়েশনটাই আমাদেরকে মনে রাখতে হয়, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমাদেরকে মনে রাখতে হয়, বাই অফসেটটা কত হয় সেটাই বার করতে হয়। সেটা বার করতে হয় কি করে, আমাদের এই যে ম্যাপে আছে সেই ম্যাপ থেকেই বার করতে হয়, কিছুই না, আমরা এখান থেকে এরকম করে সেন্টার অফ দি টানি, পাতি জিওমেট্রি ইউজ, পাতি জিওমেট্রি ইউজ, ঠিক আছে, এরকম একটা টানি, ক্লিয়ার। আচ্ছা এটা যদি এক্স হয়, এখানে মাঝখানে এটা যদি আমার এক্স হয়, ওকে। আচ্ছা আমার এটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, পাতি জিওমেট্রি অ্যাপ্লাই করতে পারি, সেই পাতি জিওমেট্রি অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এই এক্স ডিসটেন্স দূরে এইটার হাইট কত হবে সেটা পেয়ে যাই, ও এক্স, এক্স ডিসটেন্স দূরে ও এক্স কত হবে সেটা পেয়ে যাই। তাহলে এখানে আমরা বেসিক্যালি বার করি কি, এক্স ডিসটেন্স দূরে মানে মিড অর্ডিনেট থেকে এক্স ডিসটেন্স দূরে এই যে অর্ডিনেট যেটা হলো ও এক্স, এইটা কত হবে সেটাকে আমরা বার করি, এটা হচ্ছে আমার এই প্লেনে মানে আমার ম্যাপে ক্যালকুলেশন, সেটা বার করে আমরা এখানে প্লট করি, ঠিক আছে, সেটা বার করে আমরা এখানে প্লট করি। এটা একটা সিম্পল জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন, নিজেরা ওই যে বললাম আমাদের সাধারণত ইয়ের জন্য দরকার নেই, সাধারণত ইয়ের জন্য দরকার নেই, কিন্তু যদি তোমরা চাও যে কিভাবে এলো সেটা মানে অ্যাডভান্স বা কনভেনশনাল ব্যাপারে জন্য প্রিপারেশন নাও, তাহলে এটা কি করে হলো একবার দেখে নিতে পারো, সিম্পল একটা বই খুলবে এর সিম্পল জিওমেট্রি, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে বলে শুধু শুধু কমপ্লিকেটেড করছি না, ক্লিয়ার, শুধু শুধু আমি কমপ্লিকেটেড এখানে করছি না, ওকে। আচ্ছা আর যদি তবু একটুখানি হালকা করে বুঝতে চাও, হালকা করে যদি বুঝতে চাও, হালকা করে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি কি করে করতে হয়। দেখো এইটা এখানে 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল আমার লম্ব, তাই তো, এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি হবে, একটা হলো ভূমি, আচ্ছা এটা হলো এক্স, এইটুকুটা শুধু কনসিডার করো, ওকে।
তো এই কনসেপ্ট করে একটা হবে তোমার ওই পাতি কথা হচ্ছে, ভালো করে এটা করবে, আমি এখানে ঘিচিপিচি হয়ে গেল। হ্যাঁ, ওই পাতি হচ্ছে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওই কনসেপ্ট দিয়ে এটা বেরোবে। ঠিক আছে, ওই কনসেপ্ট দিয়ে এটা বেরোবে। এটা 90 ডিগ্রি হয়, এটা হয়ে যায় অতিভুজ, তাহলে হয়ে যায় তোমার আর স্কোয়ার মাইনাস, এটা হয়ে যায় এক্স সাপোজ টু বি আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা বার করার জন্য হচ্ছে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করে আর স্কোয়ার এক্স এর রুট করে মাইনাস এটা আর মাইনাস হচ্ছে তোমার ওএক্স, ওএক্স তো ইনটু ওএক্স, সরি ও জিরো, আর এটা একটা আছে ফর্মুলেশন, তোমরা এটা দেখে নেবে, কিন্তু কিভাবে করা হয় সেটা আমি তোমাদেরকে হালকা করে বলে দিলাম, এটার ব্যাপারে ডিটেল আমরা এখানে করছি না। তাহলে আমরা প্রথম যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে অফসেট ফ্রম লং কর্ড, লং কর্ড থেকে আমরা অফসেট টেনে করতে পারি। আচ্ছা, এবার আর কিভাবে করতে পারি, আর কিভাবে করতে পারি, চলো আরেকটা জিনিস দেখা যাক। আরেকটা জিনিস আমরা করতে পারি লিনিয়ার মেজারমেন্টের মাধ্যমে করতে গিয়ে, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের কার্ভ। ঠিক আছে, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এইখান থেকে এই যে আমাদের ট্যানজেন্ট আছে, ধরো T1 B, এই যে ট্যানজেন্ট আর T2, এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট গুলোর থেকেও তো আমি অফসেট টেনে এগুলো পেতে পারি। মানে ধরো আমি এখানে x ডিসটেন্স দূরে গিয়ে এই এত দূরে এলাম, এটা 90 ডিগ্রি করে এত দূর গেলাম, এদিকে ধরো এত দূর গেলাম, ধরো x1 ডিসটেন্স গেলাম, তারপর আমি এত দূর এলাম লম্বভাবে, একটা অফসেট এলাম, আবার x2 ডিসটেন্স গেলাম, তারপর আরেকটা অফসেট এলাম লম্বভাবে, আবার x3 ডিসটেন্স গেলাম, আবার একটা এলাম, আবার এদিকেও তাই x1 ডিসটেন্স গেলাম, এতটা এলাম, x2 ডিসটেন্স গেলাম, এতটা এলাম, x3 ডিসটেন্স গেলাম, এতটা এলাম। যে এই যে পয়েন্টগুলোকে পেলাম, এই পয়েন্টগুলোকে যদি আমি এরকম করে কানেক্ট করে দিই, তাহলে আমি কিন্তু পেয়ে যাবো। মানে মাঠে এসে কি করব, মাঠে যখন এলো তখন আমরা কি করব, কি করে কাজটা করব, আমাদের এই রাস্তার মাথা, এই রাস্তার মাথা জানা আছে, এই পয়েন্ট, তাহলে T1 পয়েন্ট, T2 পয়েন্ট। ঠিক আছে, আর আমরা ভি পয়েন্ট জানি কোন কোথা থেকে টানটা নিচ্ছে, হলো। তাহলে এবার T1 ভি কে আমরা রেঞ্জ করে কেটে নিলাম, এই দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এখান থেকে এটাও পেয়ে গেলাম, এই দুটো লাইন ড্র করে নিলাম ফিল্ডে গিয়ে। এবার আমাকে বলে দেওয়া হয়েছে যে এখান থেকে x ডিসটেন্স যাব, চলে গেলাম x ডিসটেন্স, তারপর বলা হয়েছে x ডিসটেন্স কে আমি লম্ব করে y1 ডিসটেন্স পাবো, পয়েন্ট পেয়ে গেলাম। আবার বলা হয়েছে x2 ডিসটেন্স যাব, সেখান থেকে আমরা y2 ডিসটেন্স পাবো, পেয়ে গেলাম। আবার এখান থেকে x3, এদিকেও তাই, এখানে বললাম যে x1 গিয়ে আমি এত দূর আসবো, x2 গিয়ে আমি এত দূর আসবো, দিয়ে আমি এরকম করে পয়েন্টগুলোকে কানেক্ট করে নেবো, তাহলে আমার কারো হয়ে গেল। ওকে, হলো কার না হলো। তাহলে এই জিনিসটাকে যখন আমরা এইভাবে যখন আমরা ড্র করছি, কার্ভটাকে সেট করছি, তখন আমরা সেটাকে বলবো কি, অফসেট ফ্রম, কোথা থেকে অফসেট টানছি, ট্যানজেন্ট থেকে অফসেট টানছি। কোথায় টানলাম, এই যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে আমরা অফসেট টানলাম। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ট্যানজেন্ট থেকে অফসেট টানার ক্ষেত্রে আমি দুভাবে করতে পারি। এই যে এখন যেটা টানলাম, সেটা আমরা ট্যানজেন্ট থেকে আমরা 90 ডিগ্রি করে টানছি, আমরা সব অফসেট গুলো ট্যানজেন্ট থেকে 90 ডিগ্রির উপরে টানছি, মানে ট্যানজেন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার টানছি। সো এই অফসেটটা দু ধরনের হতে পারে, একটা যে পারপেন্ডিকুলার অফসেট হতে পারে, মানে আমি ট্যানজেন্ট থেকে পারপেন্ডিকুলার অফসেট টেনে আমি এই কার্ভটা প্লট করতে পারি। আর আরেকটা জিনিস কি হতে পারে, আমরা রেডিয়াল অফসেট টানতে পারি। রেডিয়াল অফসেট মানে কি, রেডিয়াল অফসেট মানে লেটস সি হোয়াট ইজ রেডিয়াল অফসেট। রেডিয়াল অফসেট মানে ধরে নাও আমার এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেন্টার, ক্লিয়ার। এবার তুমি কি করলে, এখান থেকে ধরো বলা হলো যে তুমি x ডিসটেন্স যাও, x1 ডিসটেন্স যাও, x1 ডিসটেন্স গেল, x1 ডিসটেন্স যাওয়ার পর
তুমি এইখান থেকে সেন্টারটাকে, ঠিক আছে, এখান থেকে সেন্টারটাকে তুমি রেঞ্জ করবে, উড়িয়ে দিচ্ছি আগে। এখান থেকে তুমি সেন্টার অফ দ্য কার্ভ সেটাকে তুমি রেঞ্জিং করবে। রেঞ্জিং করার পর তোমাকে বলে দেওয়া হয়েছে এই রেঞ্জিং করার পর যে সরলরেখাটা আসবে সেই সরলরেখা ধরে তুমি 2 যাও। মানে ব্যাপারটা কি, যখন আমি হিসেব করছি তখন কি করে করব, খাতায় কলমে যখন মানে আমরা যখন পেপারে করছি তখন জিনিসটা কিরকম হবে, তখন জিনিসটা এরকম হবে বলছি। ঠিক আছে, আমরা কি করব, সেন্টার থেকে একটা করে টানবো। বুঝতে পেরেছো? সেন্টার থেকে আমরা একটা করে লাইন টানলাম, রেডিয়াল লাইন টানলাম, দুটো ট্যানজেন্টকে ছাড়ছি। এবার আমরা কি করলাম, এখান থেকে x ডিসটেন্স দূরে, x1 ডিসটেন্স দূরে y1 অফসেট কোন বরাবর না টুওয়ার্ড সেন্টার, এই পয়েন্ট থেকে সেন্টারের দিক করে, সেই জন্য এটাকে বলছি আমরা রেডিয়াল অফসেট। ট্যানজেন্ট থেকে আমরা একটা অফসেট টানছি, সেটা কি বরাবর না টুওয়ার্ডস রেডিয়াল বরাবর। আবার x2 ডিসটেন্স গেলাম, আমি ওখান থেকে y2 ডিসটেন্স গেলাম কোন বরাবর না রেডিয়াল বরাবর, এদিকেও তাই। ওকে, তাহলে এইভাবেও আমরা x1 গেলাম, এখানে আমরা x2 গেলাম, সেখান থেকে বলা হয় y2 ডিসটেন্স গেলাম, আবার এদিকেও তাই x1 থেকে x2 ডিসটেন্স গেলাম, দিয়ে আমরা একটা কার্ভ পেলাম। ওকে, এটা একটা কার্ভ পেলাম, এটা হয়ে গেল আমাদের সেই কার্ভটা প্লট করা। ক্লিয়ার? তাহলে আমরা অফসেট ফ্রম ট্যানজেন্ট মানে ট্যানজেন্ট থেকে অফসেট টেনে আমরা কার্ভকে প্লট করছি, কিন্তু সেটা দুভাবে করতে পারি। এক হচ্ছে ট্যানজেন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার অফসেট টেনে টেনে ড্র করতে পারি, অথবা ট্যানজেন্ট থেকে আমরা রেডিয়াল অফসেট টেনে টেনে আমরা ড্র করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের রেডিয়াল অফসেট দিয়েও আমরা কিন্তু ড্র করতে পারি। রেডিয়াল অফসেটের করতে গিয়ে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পারপেন্ডিকুলার থেকে একটা জায়গায় ছোট্ট একটু ডিফারেন্স আছে, কি যে পারপেন্ডিকুলার অফসেটে তুমি এই যে রেডিয়াসের সেন্টার, সরি যে কার্ভের যে সেন্টার, সেটাকে যদি তুমি দেখতে নাও পাও, যদি ভিজিবল নাও হয়, তাহলেও কিন্তু তুমি পারপেন্ডিকুলার অফসেটের মাধ্যমে কার্ভকে প্লট করে দিতে পারবে। কিন্তু যখন তুমি বলছো যে রেডিয়াল অফসেট দিয়েই তুমি কার্ভকে সেট আউট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে রেডিয়াসটা কিন্তু ভিজিবল, সরি সেন্টার অফ দা কার্ভেচার বা এই কার্ভের যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু ভিজিবল হতেই হবে। এটা কিন্তু ভিজিবল হতেই হবে ইন কেস অফ রেডিয়াল অফসেট দ্বারা কার্ভকে সেট করার সময়। কেন কি যখন তুমি ভিজিবল যদি নাই হয়, তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই x1 পয়েন্ট থেকে তুমি এটা রেঞ্জ করবে কি করে, তাই না? কোন বরাবর তুমি আগের বেলা কিন্তু তোমাকে বলেছিল 90 ডিগ্রি করে যাও অথবা হেঁটে নাও, দেখেছে তো বলা যায় না, তোমাকে তো রেডিয়াসটাকে আগে রেঞ্জ করতে হবে, তারপরে তুমি ওই বরাবর তুমি হেঁটে আসবে। ঠিক আছে, সো ইন কেস অফ রেডিয়াল অফসেট তোমার কিন্তু সেন্টারটাকে অবশ্যই ভিজিবল হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা, সেন্টার পয়েন্টে কিন্তু তোমার ভিজিবল হতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার থার্ড একটা প্রসেস আরো একটা ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে দেখো আরেকটা জিনিস ভাবে আমরা কার্ভকে প্লট করতে পারি। কিরকম ভাবে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কার্ভ আছে পেপার, এবার আমরা প্লট করব, এখানে আমরা এখানে প্লট করব। ঠিক আছে, আচ্ছা আমরা কি করলাম, ধরো আমরা এখান থেকে একটা ডিসটেন্স গেলাম, এই যে আমরা এই ট্যানজেন্ট বরাবর একটা ডিসটেন্স গেলাম। ওকে, সেই ডিসটেন্সে যাওয়ার পর আমরা একটা ডিসটেন্স এখানে গেলাম, সে পারপেন্ডিকুলার ভাবে একটা ডিসটেন্স আর দূরে এলাম।
ওকে, দেন আমরা করলাম কি এই দুটো পয়েন্ট মিলে গিয়ে আমরা আবার এই অবধি এলাম, যে এখানে আমরা আবার আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, আবার আমরা একটা দূরে পরে গিয়ে আবার এতটা ডিস্টেন্স এলাম, আবার ওইখানে আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করলাম, আবার আমরা একটা ডিস্টেন্স পর এত দূরে এলাম, আবার এখানে গিয়ে আমরা আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, এই যে যেখানে টাচ করলো এখান থেকে আবার আমরা এত দূরে এলাম, আবার আমরা একটা ট্যানজেন্ট ড্র করলাম, যেটা এখানে হবে, ভুল হচ্ছে, কার্ভের উপর হবে। ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা কি করছি, ছোট ছোট এই পুরো বৃত্তচাপটাকে আমরা বৃত্তচাপের মধ্যে আগে আমরা কি পুরো একটা লং কর্ড থেকে করে করে করতাম, তো আমরা করলাম কি বৃত্তচাপটাকে ছোট 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 কর্ড দিয়ে ভেঙে ফেললাম, ছোট 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 কর্ড দিয়ে আমরা ভেঙে ফেললাম। ওকে, যাতে কিনা আমরা মোর অ্যাকুরেটলি এটাকে ইয়ে করতে পারি, মোর অ্যাকুরেটলি আমরা যাতে কার্ভটাকে ফিল্ডে সেট করতে পারি। যেহেতু এইটা হচ্ছে কি আমরা মানে কর্ড প্রডিউসড অফসেটের মাধ্যমে ছোট ছোট করে কর্ড একটা একটা করে তৈরি হচ্ছে, তো অফসেট ফ্রম কর্ড প্রডিউস বা কর্ড নতুন ছোট ছোট করে কর্ড বা জ্যা তৈরি হচ্ছে, সেটাকে কর্ড প্রডিউস মেথড বলা হয়। ওকে, মানে আমরা এখানে কি করলাম, আমরা এখানে সোজা এই ট্যানজেন্টটাকে বাড়ালাম, এখানে বসলাম ট্যানজেন্টটা বাড়ালাম, সেখান থেকে আমরা একটা ডিসটেন্স পেলাম, আবার আমরা এখানে গেলাম, আবার সেখান থেকে একটা ডিসটেন্স পেলাম, আবার এখানে একটা গেলাম, আবার সেখান থেকে একটা ডিসটেন্স পেলাম, আবার এখানে গেলাম, সেখান থেকে একটা ডিসটেন্স পেলাম, আবার এরকম গেলাম। ঠিক আছে, তাহলে দেখো এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এটাকে কানেক্ট করো, তো আমরা একটা সুন্দর কি পেয়ে যাচ্ছি, কার্ভ পেয়ে যাচ্ছি। এই যে এখান থেকে এইটুকু এটা একটা কর্ড, এখান থেকে এইটুকু এটা একটা কর্ড, এখান থেকে এইটুকু এটা একটা কর্ড, এখান থেকে এইটুকু এটা একটা কর্ড। সো দেখো ছোট 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 কর্ড ইজ প্রডিউসড, chord is a small chord is produced in this method. So এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি বলি, offset from chord produced, offset from chord produced। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা কিন্তু প্লট করে থাকি কার্ভকে সেট করার জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে কি স্যার লাস্টেরটা ঠিকমতো একটু ক্লিয়ার হলো না, লাস্টেটা কিভাবে আর কি লাইনটা টান, ওই যে মানে কিভাবে লাইনটা আর কি টানছেন, ওই যে যেটা কর্ড প্রডিউস। লাইনটা টানছে তোমাকে বললাম না, এই তো ধরো আমার এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এটা আমার ট্যানজেন্টে গেল। ঠিক আছে, ট্যানজেন্ট থেকে ওকে আমরা একটা পয়েন্ট দিলাম, এবার একটা পয়েন্ট দিলাম, স্যার ওটা কি যে কোনো পয়েন্ট? না না, যে কোনো পয়েন্ট নেই, এটা আমরা এখান থেকে কার্ভ থেকে বার করবো, কোনো পয়েন্টে যে কোনো পয়েন্ট না, কোনো পয়েন্টে যে কোনো পয়েন্ট, আমরা ধরো এক্সিস্টেন্স দূরে, ধরো সেই এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সটা কত হবে সেটা আমরা ওই যে কার্ভ থেকে বার করব, তার একটা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা করে আমার ফর্মুলা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা একটা করে ফর্মুলা আছে, এটা আরবিট্রারি এরকম হয় না। ঠিক আছে, প্রত্যেকটা কোথায় এক্স কতটা ধরবো কি হবে তার প্রত্যেকটা গল্প আছে। আচ্ছা, এগুলো আমরা কতটা করে ধরি বলতো, মানে এই যে ফার্স্ট পয়েন্টটা কতটা নেবো, তারপরের পয়েন্টটা কতটা নেবো, সেটা আমরা কি করে করি, ধরো আমরা এরকম ধরো 4টে বা 5টা সেক্টরে ভাগ করছি। হ্যাঁ, ধরো আমি বলি ধরো এটা ধরো চেনেজ, ধরো সাপোজ তুমি ধরো 5 চেনেজ থেকে এইখানে চেনেজ ধরো হচ্ছে, ধরো সাপোজ তুমি ধরো 205 বা 208, এখানে চেনেজ 5, এখানে চেনেজ হচ্ছে 208। ওকে, তাহলে আমরা কি করব, ধরো 5 থেকে আমাদের কাছে আছে 20 মিটারের চেন বা 30 মিটারের চেন, 30 মিটারের চেন আমাদের কাছে আছে। ঠিক আছে, 30 মিটারের চেন আমাদের কাছে আছে, তাহলে প্রথম যে অফসেটটা টানবো, তাহলে 30 মিটার চেন যদি হয়, তাহলে চলো আমরা 5 থেকে 30 মিটার করে টানলে একটা বিচ্ছিরি টার্ম আসবে, তাহলে আমরা ফার্স্টটাকে 5কে আমরা ফার্স্ট যে পার্টটুকুটা নেব সেটা নিলাম ধরো 10 আর এক্সট্রা 5 নিলাম, তাহলে ফার্স্ট পার্টটা ধরো আমার 5 হলো, তাহলে আমি টোটাল চলে এলাম 10 টেনে চলে এলাম, তাহলে 10 টেনে যাওয়ার পর
আমি 30 করে নিয়ে যাচ্ছি এক একটা চিনেছি, তাহলে 10-এর পরে 30 করে নিলে 200 কত নিয়ারেস্টে আসে, 30 করে নিলে হচ্ছে 180, তার মানে হবে হচ্ছে তোমার 190 হয় বোধহয় সম্ভবত। ঠিক আছে, তাহলে 190 অবধি ধরো এখানে, তাহলে বাকিটা থাকলে কত 18, তাহলে লাস্ট ফিনিশটা হবে 18। ঠিক আছে, এরকম করে করে এগুলো ফিক্স করতে, তাহলে ফার্স্ট আমি 18 ডিসটেন্স দিলাম, তাহলে 18 ডিসটেন্স থেকে অফসেট হবে, এই অফসেটটা কত আসবে সেটা আমরা ম্যাপ থেকে উইথ ফর্মুলেশন পেয়ে যাব। হলো, দিয়ে আমি এখান থেকে একটা ফার্স্ট কর্ড প্রডিউস করলাম, আবার সেই থার্ড কর্ড প্রডিউস করো 30 চেন হলো, সেখান থেকে আমার কত অফসেট হবে সেটাও আমরা ম্যাপ থেকে পেয়ে যাব, আবার টানলাম। ঠিক আছে, এইভাবে করে 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 কিন্তু আমরা করি, যেহেতু আমরা ছোট ছোট কর্ড তৈরি করে 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 আমরা এই পুরো কি বলবো কার্ডটাকে সেট করছি, সো ইট ইজ কল্ড কর্ড প্রডিউস। তোমাদের এটা ডিটেলে জেনারেলি এমসিকিউ পরীক্ষার জন্য ডিটেলে জানার দরকার নেই, এটা শুধুমাত্র তোমাদেরকে কনসেপ্ট গ্রো করানোর জন্য বলছি। যদি ডিটেলে জানার পড়বার ইচ্ছে থাকে অবশ্যই একবার খুলে দেখবে, আশা করি বুঝতে পারবে যেটা আমি বলে দিলাম, এরপরে বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। যদি কোনো অসুবিধা থাকে বলো, আমি আবার বলে দেবো। ঠিক আছে, কোনো পার্টিকুলার যদি কোনো প্রসিডিউরটা বুঝতে অসুবিধা হয় আমি তখন বলে দেবো, খুবই ইজি, মানে এটার মধ্যে কোনো কিছু গল্প নেই। ওকে, আমি অ্যাকচুয়ালি চাই না এগুলো ফালতু বলতে আমার মাথার মধ্যে ঢোকাতে, অত ফর্মুলা মনে রেখে আমার পোষায় না, আর নেসেসারিও নয়। ঠিক আছে, সেই জন্য বলছি তোমাদের যারা অ্যাডভান্স প্রিপারেশন দিচ্ছে বা কনভেনশনাল প্রিপারেশন দিচ্ছে তাহলে কিন্তু এটা দেখে নিও। ওকে, কিন্তু আসল আমি যেটা আসল জিনিস সেটা বলে দিচ্ছি, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, এর বিহাইন্ডে কি প্রসিডিওর আছে, কিভাবে তুমি ফিল্ডে গিয়ে কাজটা করবে, কি আছে এর মধ্যে, কি করে করতে হয়, ম্যাপ থেকে কি করে ফিল্ডে নিয়ে যেতে হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর একটা আছে হচ্ছে সাকসেসিভ বাইসেকশন করে করে হয়, সাকসেসিভ বাইসেকশন করে করে হয়, ওটা কি রকম এইখানে দেখাই। সাকসেসিভ বাইসেকশন, এই ধরো আমার কার্ড আমার ম্যাপে আছে, সাকসেসিভলি বাইসেকশন মানে কি, আমরা প্রথমে পুরো কার্ভটাকে দুটো ভাগে ভাগ করব, তারপরে আবার এই যে পার্টটা পেলাম সেটাকে আবার বাইসেক্ট করব। ওকে, বাইসেক্ট করলাম, তাহলে বাইসেক্ট করার ফলে এই যে প্রপার্টি গুলো এলো, এর লং কর্ড, এর লং কর্ড লেন্থ, এর লং কর্ড লেন্থ, এর লং কর্ড লেন্থ, এলো কিনা? ঠিক আছে, তাহলে এইগুলোকে কনসিডার করে করে এর প্রপার্টিজ গুলোকে ইউজ করে 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 তুমি কার্ভটাকে এখানে প্লট করতে পারো। ঠিক আছে, মানে বাইসেক্ট করে করে পুরো কার্ভটাকে প্রথমে একবার বাইসেক্ট করবে, তারপর আরেকবার বাইসেক্ট করবে, তারপর আরেকবার বাইসেক্ট করবে, বাইসেক্ট করার পরে ছোট 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 যে পার্ট গুলো হলো সেই ছোট ছোট পার্ট গুলোতে ওই একই কার্ভের প্রপার্টিজ লাগাবে, লাগিয়ে লাগিয়ে তুমি ওই কার্ভ লেন্থ গুলো ওখানে প্লট করে দেবে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার আমাদের সাকসেসিভলি লাস্ট প্রসেসটা, successive bisection of arc. Clear? ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি লিনিয়ার মেজারমেন্টের মধ্যে দিয়ে আমাদের মূলত চারটে প্রসিডিওর আছে। ফার্স্ট প্রসিডিওর হচ্ছে অফসেট ফ্রম লং কর্ড, দ্বিতীয় প্রসিডিওর হচ্ছে অফসেট ফ্রম ট্যানজেন্ট, 3 নম্বর হচ্ছে লং কর্ড কর্ড প্রডিউস, অফসেট ফ্রম কর্ড প্রডিউস, offset from chord produced, offset from chord produced এবং successively bisection of arc, এই চারটে প্রসিডিওর এর মাধ্যম দিয়ে এই প্রসিডিওর গুলো কি না শুধুমাত্র লিনিয়ার মেজারমেন্ট দ্বারাই তুমি কার্ভকে কিন্তু ফিল্ডে সেট আউট করে দিতে পারবে। ঠিক আছে, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রসিডিওর গুলোর মোটামুটি নাম, প্রসিডিওর গুলোর কি কি মেন বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেই কটা। ঠিক আছে, তোমাকে যদি বলে দিল ধরে নাও যে সাকসেসিভ বাইসেকশন অফ দা আর্ক ইজ ইউজড ফর হোয়াট, তখন তোমাকে বলতে হবে সেটিং আউট অফ কার্ভ। বুঝতে পেরেছো, এই নামগুলো মনে রাখতে হবে, আর মোটামুটি তো একটা আইডিয়া পেয়ে গেলে বাইসেকশন ওখানে কি করা হয়, আর্ক গুলোকে বাইসেক্ট করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি একটা হালকা আইডিয়া পেয়ে, এরপরে এমসিকিউ যখন তুমি করবে তারপরে যদি কোনো ইনফরমেশন দরকার পড়ে মনে হচ্ছে না এটা একটু পড়ে নিতে হবে,
তখন সেটাকে একটুখানি পড়ে নেবে। আগে থেকে হাবিজাবি মাথার মধ্যে ঢুকিয়ে খুব বেশি ইনফরমেশন ঢুকিয়ে লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, যেই যে জায়গাগুলো আসে এখান থেকে সেই সেই জায়গাগুলোকে সেই সেই পয়েন্টগুলোকে আমি বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা করব হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। অ্যাঙ্গুলার মেজারমেন্টের মাধ্যম দিয়ে তাহলে কিভাবে আমরা মানে আবার ইনস্ট্রুমেন্টকে ইউজ করে, এটা তো আমরা শুধুমাত্র চেইন টেপকে ইউজ করে এই ফর্মুলা এই প্রসিডিউর গুলোকে আমরা কার্ভ সেট করতে পারলাম। সেকেন্ড প্রসিডিউর যেটা, সেটা হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করব বা একটা অ্যাঙ্গুলার মেজারমেন্ট দেব। অ্যাঙ্গুলার মেজারমেন্ট নিয়ে আমরা কি করে কার্ভকে সেট আউট করতে পারি। তাহলে প্রসিডিউর নাম্বার 2 হচ্ছে কি অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে করা হয়। আচ্ছা, অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যে মূলত দুটো পার্টে করে দুটো প্রসিডিউর এখানে অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে র্যাঙ্কিনস মেথড বলা হয়, র্যাঙ্কিনস মেথড মাথায় রাখবে, অথবা এটাকেই র্যাঙ্কিনস মেথডকে থিওডোলাইট মেথড বলা হয়। র্যাঙ্কিনস মেথড বা থিওডোলাইট মেথড বলা হয়, ঠিক আছে, একই, বা ইনস্ট্রুমেন্ট মেথডও বলা হয়, প্লেন ইনস্ট্রুমেন্ট মেথডও বলা হয়। সো এগুলো হচ্ছে একটা প্রসিডিউরেরই নাম। আর আরেক ধরনের প্রসিডিউর করা হয়, সেটা হচ্ছে কি টু থিওডোলাইট মেথড। টু থিওডোলাইট মেথড, টু থিওডোলাইট মেথড, র্যাঙ্কিনস মেথড, একটা হচ্ছে টু থিওডোলাইট মেথড। ওকে, এবার জিনিসটা কিরকম, প্রথমে আমরা র্যাঙ্কিনস মেথডটার সম্পর্কে একটুখানি হালকা করে জেনে নিই। র্যাঙ্কিনস মেথডটা কি? এই অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে আমি বলেছি যে রিডিং তোমার একটা লিনিয়ার রিডিংও নিতে হতে পারে, আর অ্যাঙ্গুলার রিডিং তো তোমাকে নিতে হবেই। ঠিক আছে, কেন কি আমরা জানো যে কোনো একটা আমরা সার্ভের প্রথম যে পড়েছিলাম না প্রিন্সিপাল অফ দ্য সার্ভে, কি পড়েছিলাম? ফ্রম হোল টু পার্ট। আর একটা কি পড়েছিলাম? অ্যাট লিস্ট টু মেজারমেন্ট হ্যাজ টু বি টেকেন টু পয়েন্ট আউট একটা পয়েন্টকে পয়েন্ট করবার জন্য অন্তত পক্ষে দুটো মেজারমেন্ট নিতে হয়। ঠিক আছে, পুরো সার্ভে জুড়ে কিন্তু সে তারই গল্প, পুরো সার্ভে জুড়ে তারই গল্প। আচ্ছা, র্যাঙ্কিনস মেথডে কি করা হয়? র্যাঙ্কিনস মেথডে যেটা করা হয়, এই যে একটা কার্ভ, তো কার্ভের এখানে আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল আছে 5, ঠিক আছে? তাহলে আমরা এই যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল গুলোকে মেজার করে করে আমরা কার্ভটাকে প্লট করি। ধরো এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এখান থেকে ফার্স্ট একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল আমরা মেজার করলাম, ধরো হচ্ছে del 1 ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করলাম, ঠিক আছে? এবং সেই ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করার পর একটা তার উপর একটা পয়েন্ট পেলাম, ডিফ্লেকশন মেজার করে এই বরাবর কতটা গেলাম সেটা একটা পয়েন্ট। আবার ওখান থেকে আবার আমরা আরেকটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করি del 2, সেখানে আবার একটু গেলাম। আবার সেখান থেকে আমরা আরেকটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করি ওইটার থেকে, সেটা del 3, আবার একটা পয়েন্ট পেলাম। আবার সেখান থেকে আমরা আরেকটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করি del 4, দিয়ে এরকম করে আবার একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেজার করি, এই পয়েন্টে চলে আসি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি মেজার করি? এখানে মেজার করি ছোট্ট ছোট্ট পার্টে, মানে ধরো এখান থেকে আমরা করবো সেটি। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে এখানে একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেলতে যাচ্ছি, সেখান থেকে আমরা একটা del 1 ডিফ্লেকশন অ্যাঙ্গেল নিলাম, এই এত অবধি এলাম, সেখান থেকে সেটা এক্সটেন্ড করে যাক, আবার সেখান থেকে আরেকটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল গেলাম del 2, সেটা আবার এক্সটেন্ড করে, আবার একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল গেলাম del 3, আবার একটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল গেলাম del 4। তাহলে আমাকে দুটো জিনিস মেজার করতে হচ্ছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল এবং এই পয়েন্ট, ডিফ্লেকশন অ্যাঙ্গেল এবং এই পয়েন্ট, ডিফ্লেকশন অ্যাঙ্গেল এবং এই পয়েন্ট, এই করে 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 আমরা প্লট করি। এবং এই সমস্ত ডিফ্লেকশন অ্যাঙ্গেলগুলো যদি যোগ করো, del 1 প্লাস del 2 প্লাস del 3 প্লাস যতগুলো আছে সেটা আসবে তোমার এই যে টোটাল যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল আমার এসেছে এখানে, সেটার সমান হবে। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এই চেনের গুলো কত কত করে মাপতে হয়, ওই যে আগের বারে যে প্রসিডিউর শেখালাম, প্রথম ভেতরে 30 মিটার চেন আছে, তাহলে ভেতরের গুলোকে সবগুলোকে 30 রাখবে, রাখার পর সামনে যতটুকু বাকি থাকবে ততটা যাবে, আর এখানে যতটুকু বাকি থাকবে ততটা যাবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ায়? প্রথমে ওই del 1
কত ধরবে সেটা হিসাব করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলার মধ্যে এই ধরো প্রথম পার্টটা ধরো 5 এলো, বাকিগুলো সব 30 বাকিগুলো এই যে বললাম এই ডিসটেন্সটা সব 30, এই ডিসটেন্সটা সব 30, আর লাস্টেরটা হলো ধরো 10। ঠিক আছে, তাহলে ডেলের সাথে একটা রিলেশন আছে এই যে লেন্থকে ইউজ করা, লেন্থকে ইউজ করার শুধু একটা রিলেশন আছে। তাহলে ডেল 1 কত আসবে, প্রথম জায়গাতে 5, এখানে 5 বসাবে, করবে ডেল 1 চলে আসবে। তাহলে তুমি ডেল 1 এসে 5 যাবে, এই পয়েন্ট পেয়ে গেলে। পরের বার কি হবে, ডেল 2 কি হবে, আবার এখানে 30 বসাবে, একটা মান চলে আসবে। তাহলে তুমি এই পয়েন্ট থেকে ওই ডেল 2 অ্যাঙ্গেল পেয়ে গেলে, সেই বরাবর 30 গেলে এই পয়েন্ট পেয়ে গেলে। বুঝতে পেরেছো? এইভাবে করে 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 তুমি প্রত্যেকটা পয়েন্ট পেয়ে যাবে, পরে কানেক্ট করে দেবে, তোমার কার্ভ সেট আউট হয়ে গেল। ক্লিয়ার? তারপরে দুটো জিনিস, একটা লিনিয়ার মেজারমেন্ট নিলাম আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট নিলাম। ওকে, লিনিয়ার মেজারমেন্ট নিলাম, অ্যাঙ্গুলার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্ট গুলো কি কি? লিনিয়ার মেজারমেন্ট আমরা প্রত্যেকটা যে কার্ভ সেটিং এর যতগুলো গল্প আছে সব জায়গাতে কিন্তু একই। মাঝের গুলো তুমি 30 মিটার চেন নিয়ে যদি কাজ করো, মাঝের গুলো সব 30 মিটার 30 মিটার 30 মিটার 30 মিটার করে নিয়ে পাঁচখান সামনের দিকে যতটা বাকি থাকে সেটা সামনের 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 লেন্থটা, শেষের দিকে যতটা বাকি থাকে শেষের লেন্থটা, এইভাবে করতে হয় গল্পটা। ঠিক আছে, তা লিনিয়ার মেজারমেন্ট গুলো তোমার কাছে ফিক্স। আর রইল পরে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, কতটা ডেল ডেল গুলো কমছে, ডেল 1 কত, ডেল 2 কত, ডেল 3, তার একটা রিলেশন আছে, সেখানে বসে ডেল 1 ডেল 2 ডেল 3 পেয়ে গেলে। তাহলে অ্যাঙ্গুলার মেজারমেন্ট পেয়ে গেলে, লিনিয়ার মেজারমেন্ট পেয়ে গেলে, আর ওটাই তো আমার লাগে। এই যে কার্ভটা প্লট করার জন্য আমার তো ওটাই লাগে। কি লাগে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই পয়েন্ট থেকে আমার ডেল 1 কোণ আমি নেমে গেলাম, ডেল 1 কোণ নেমে কতটা যাব সেটা আমাকে বলে দিয়েছে, ফার্স্টটা কতটা যাবো, 5 যাব। তারপর আবার কি বলেছে, এখান থেকে আবার ডেল 2 নামবো, ডেল 2 নেমে গেলাম, এটা আমি হিসেবে পেয়ে গেছি, কতটা যাব, 30 যাব। আবার এখান থেকে আমি আবার ডেল 3 পেয়ে গেছি, কতটা যাব দাদা, আবার 30 যাব। ঠিক আছে, আবার এখান থেকে আমি ডেল 4 পেয়ে গেছি, কতটা যাব, ওই শেষে ধরো 10 যাব। হয়ে গেল। তাহলে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট, তাহলে সুন্দর করে এখানে কারেন্ট ড্র করে নিলাম। এটাই হচ্ছে আমার র্যাঙ্কিংস মেথড বা থিওরাইড মেথড বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথডও বলে, বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথডও বলে। এই মেথডটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কি করে করা হয় বুঝে গেলে। তোমরা এই যে ডেলের সাথে এল এর যে সম্পর্কটা, সেটা একটুখানি বই দেখে ক্যারি অন করে নেবে, একটুখানি দেখে নেবে। এটা কখনো কখনো জিজ্ঞেস করে, কখনো কখনো, ঠিক আছে, কখনো কখনো জিজ্ঞেস করে, আদারওয়াইজ জিজ্ঞেস করে না সাধারণত, কখনো কখনো জিজ্ঞেস করে। ক্লিয়ার? সম্ভবত এল স্কয়ার বাই 2 আর এরকম কিছু একটা আছে, আমার এখন বর্তমানে মনে পড়ছে না এক্স্যাক্টলি, সেটা একটুখানি তোমরা দেখে নেবে। এইটা ডেল এর সাথে এল এর কি সম্পর্কটা। ওকে, এই হয়ে গেল তোমার র্যাঙ্কিংস মেথড বা থিওরাইড মেথড বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথড। তাহলে ডিফ্লেকশন আর অ্যাঙ্গেল স্যার মেথড টোটাল অ্যাঙ্গেলটা যোগ, সবগুলো স্যার অ্যাঙ্গেল যোগ করার পরে স্যার ওই উপরের ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা সেম হবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ কেন কি তুমি কি পুরোটা একবার ডিফ্লেক্ট করে, তুমি ছোট 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 করে ডিফ্লেক্ট করতে করতে আলটিমেটলি ওই অতটা ডিফ্লেক্টই তো করবে, তাই না? ডিফ্লেকশন মানে কি, আমার আলটিমেটলি আমি পুরোটা এত মানে পুরো আমার রাস্তাটা ধরো 80 ডিগ্রি কোণে ডিফ্লেক্ট করেছে, এই রাস্তার দিক থেকে যাচ্ছিল, এই নতুন রাস্তা 80 ডিগ্রি, তাহলে তুমি একটু একটু করে সরছো, সরতে সরতে কতটা করে সরছো, আলটিমেটলি 80 ডিগ্রি তো সরছো, তবেই না তুমি এখানে আসতে পারছো। এখান থেকে ডেফিনেটলি 80 ডিগ্রি সরেই তো আসছো। এর কোনগুলো ছোট ছোট করে থাকে, কোনটা 10 করে 20 20 করে করে, আলটিমেটলি তুমি টোটাল দেখছো কত, 80 ডিগ্রি দেখছো। ডিফ্লেকশন মানে ব্যাকআপ আদিকতা। ওটা হচ্ছে একটা ক্রস চেক, যে তুমি এই যে ডেল 1 ডেল 2 ডেল 3 সেগুলো বার করলা, সেগুলো যোগ করে দেখবে ডেলের সাথে মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে মা ঠিকই মেপেছো তুমি। এটা একটা ক্রস চেক। ঠিক আছে, ওকে। তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথডে বা র্যাঙ্কিংস মেথডে আমরা একটা অ্যাঙ্গুলার মেজারমেন্ট নিলাম আর একটা লিনিয়ার মেজারমেন্ট নিলাম, ভালো করে বুঝে নাও। কেন বলছে এটা, কেন কি এই যে টু থিওরাইড মেথড আসছে, এখানে এই জিনিসটারই গল্প আছে। ওকে, নাও টু থিওরাইড মেথড, নেক্সট যে মেথডটা আছে সেটা হচ্ছে টু থিওরাইড মেথড। টু থিওরাইড মেথড, এখানে গল্প কি, এখানে গল্প হচ্ছে সিম্পল। এখানে ওই যে বললাম একটা পয়েন্টকে লোকেট করার জন্য আমরা কি আগেরবার কি করলাম, একটা অ্যাঙ্গেল একটা লিনিয়ার,
এখানে দুটোই অ্যাঙ্গেল, মানে কি আমি এই পয়েন্টে একটা থিওরিটাইড বসাবো, এই পয়েন্টে একটা থিওরিটাইড বসাবো, ঠিক আছে? যে আমি এখান থেকে এই পয়েন্টের একটা পয়েন্ট, তার একটা অ্যাঙ্গেল মাপবো, এইখানে একটা অ্যাঙ্গেল মাপবো। এই পয়েন্টটা লোকেট করার জন্য এখান থেকে একটা অ্যাঙ্গেল মাপবো, এই পয়েন্ট এখান থেকে একটা অ্যাঙ্গেল মাপবো। বুঝতে পেরেছো গল্পটা? মানে কি গল্পটা হচ্ছে, ধরো এখানে আমি প্লট করতে চলেছি, ক্লিয়ার? আমি এখানে একটা থিওরিটাইড মাপলাম, বসালাম, এখানে আমি একটা থিওরিটাইড বসালাম, ঠিক আছে? আমি এখানে মেপে নিয়েছি যে প্রথম কোণটা এখান থেকে ধরো 10 ডিগ্রি নেবো, 10 ডিগ্রি নিয়ে যেই জায়গাটা একটা পয়েন্ট পাবো, আবার এখান থেকে কোণটা নেবো ধরো 20 ডিগ্রি দিয়ে আমি একটা পয়েন্ট, যেই পয়েন্টে দুটো বিম ক্রস সেকশন করবে সেটা হচ্ছে আমার পয়েন্ট। ওকে, তাহলে আমি এখান থেকে এই যে আমার জ্যা থেকে আমি 10 ডিগ্রি কোণ নিয়ে আমি দৃষ্টিটা করালাম, দিয়ে ধরো আমি এদিকে সোজা একটা দৃষ্টি পেলাম। আবার এখানে বসিয়ে এর ধরো যে জ্যা, তার থেকে ধরো 20 ডিগ্রি ধরো, 20 ডিগ্রি টেনেছি, করে 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 যেখানে ছেদ করলো, তাহলে এই যে পয়েন্টটা ছেদ করলো এটা হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। ক্লিয়ার? ঠিক আছে, তোমার তুমি এটা মিটিয়ে দাও। নেক্সট কি করলে? নেক্সট তোমাকে বলা হয়েছে এখান থেকে 2 ডিগ্রিতে তুমি যাচ্ছে, আর এখান থেকে ধরো আরেকটা ডিগ্রি বললো, একটা পয়েন্ট পেলে, আবার এখান থেকে এরকম একটা বলা হলো, এখান থেকে একটা বলা হলো, এই পয়েন্টটা পেলে, এই পয়েন্টগুলোকে কানেক্ট করবে। অর্থাৎ র্যাঙ্কিনস মেথডে বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথডে কি করছিলাম আমরা? একটা থিওরিটাইড ইউজ করছিলাম, পরে একটা করে কোণ পাচ্ছিলাম, আর একটা করে লিনিয়ার মেজারমেন্ট পাচ্ছিলাম। এক্ষেত্রে কি করলাম? আমি দুদিকে দুটো থিওরিটাইড বসিয়ে দিলাম, ফলে দুটো কোণ দুদিকেরই ট্যানজেন্টের সাপেক্ষে কোণ বার করছি, যেখানে যেই পয়েন্টগুলো থেকে ছেদ করছে দুটো বিম, সেই পয়েন্টগুলো হচ্ছে আমার কার্ভের পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা টু থিওরিটাইড মেথডের মাধ্যম দিয়ে আমরা কার্ভটাকে সেট করতে পারি। তাহলে টু থিওরিটাইড মেথডের গল্পটা কি? এখানে দুটো থিওরিটাইড ইউজ হয়, দুটোই অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইউজ হয়, দুটোই অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিয়ে কিন্তু আমরা এখানে প্লট করি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে টোটাল কার্ভ সেটিং আউট প্রসেস। ওকে, এবার কার্ভ সেটিং আউট প্রসেসের মধ্যে তোমরা এমসিকিউ একটু দেখবে, একটা কোয়েশ্চেন দেখবে, তারপর যদি এছাড়া এক্সট্রা কিছু করতে হয় তখন সেটা করবে, বাট মূলত গল্প হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো? বুঝতে পারলে সবাই মিলে ইয়েস বলো, আর কোনো কনফিউশন দেখলে সেটাও বলো। সরি মিনিট একটু, ঠিক আছে সবাই ইয়েসই বলেছে, গুড, ঠিক আছে, আমি সবাই বুঝে গেছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আজকে আরেকটা জিনিস নিচ্ছে, আচ্ছা কার্ভ কিন্তু এখানে মোটামুটি শেষ। এরপরে যদি আমাদের এমসিকিউ পড়তে গিয়ে তোমরা কোথাও আটকো, বা আমরা আরেকটা এক্সট্রা ক্লাস রাখবো, বলেই দিচ্ছি এক্সট্রা ক্লাস রাখবো এমসিকিউ এর জন্য, সেটা হবে আমাদের সার্ভে লেকচারের এখানকার এক্সট্রা ক্লাস। ওকে, এটা আমরা এই ক্লাসরুম থেকেই করব, বাট সেই ক্লাসটা আমরা এখন করব না, কেন কি অনেকেই আছো যে ছেলেমেয়েরা সব ক্লাসগুলোকে দেখোনি। ঠিক আছে, আমি সবার জন্য কিছুটা টাইম দিচ্ছি, 2-3 সপ্তাহ টাইম দিচ্ছি, বলছি সবাই তোমরা সমস্ত ক্লাস দেখে নাও, তারপর আমরা এমসিকিউ সলভ করব বাকিগুলোর জন্য, তাহলে সবাই পার্টিসিপেট করতে পারবে। সেটা আমরা কিছুদিন টাইম নিই, 2-2.5 সপ্তাহ পর সব ক্লাসগুলো সব দেখে নাও, সব প্রিপারেশন একদম রেডি করে নাও, তারপর আমরা এমসিকিউ নিয়ে একদিন এক্সট্রা একটা ক্লাস আমি বলবো তখন নেব। নেক্সট ক্লাস থেকে আমরা ইরিগেশন স্টার্ট করছি। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা ইরিগেশন স্টার্ট করছি। আমি যারা যারা ইয়ে করেছে তাদেরকে আমি অলরেডি লিংক পাঠিয়ে দিয়েছি, তারা জয়েনও করে গেছো। বাকি যারা এখনো জয়েন করোনি, যে প্রসিডিউর আমি বলেছি সেই প্রসিডিউরটা মেনটেন করে তাড়াতাড়ি জয়েনটা করে নাও, চটপট জয়েনটা করে নাও। ঠিক আছে, ওই ক্লাসটা কিন্তু আমি নেক্সট উইকে থেকে হয়তো স্যাটারডে থেকেই হয়তো ফার্স্ট টাইম বলে দেবো, গ্রুপে থেকে স্টার্ট করবো।
ঠিক আছে, ওকে। স্যার আমি এর ফিসটা আজকেই পাঠিয়ে দেবো। না ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, টাইম আছে, ওটা করো, সেটা করো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প, আমরা ইংলিশে থাকবো। আচ্ছা, যে জিনিসটা আমাদের আরেকটা জিনিস বাদ থেকে গেছে, যে জিনিসটা নিয়ে আমাকে একদিন কোয়েশ্চেন করেছিল, আমি বলেছি পরের দিন বলে দেবো এটা, সেটা হচ্ছে যে এভারেস্টের উচ্চতা মাপবে কি করে। সার্ভে তো দাদা আমি শিখে নিলাম, সব হয়ে গেল, কিন্তু দাদা আমি তো এখন এভারেস্টের উচ্চতা মাপা শিখলাম না। তাই এটা না? স্যার আমি ধারণা ইন্টারভিউ শিখতে দিতে হবে। গেছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, তো তোমার কথাটা আমার মাথায় ছিল, সেদিন বলে দেবে, আমার সময় ছিল না, পরে আমি ভুলে গেছিলাম আগের দিন ক্লাসে। তাহলে তাহলে এটা তো বলে দিতে হয় যে কিভাবে এভারেস্টে আমরা উচ্চতা মাপবো। আমার আমি কাছে স্যার বলতে পারিনি। বলতে পারোনি না, ঠিক আছে, আজকে এরপরে এই ক্লাসটার পরে সব বলতে পেরে যাবে, নো প্রবলেম। আচ্ছা, আমরা হাইট মাপবো। এই আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে হাইট মাপবো আমরা, হাইট মেজারমেন্ট অফ অবজেক্ট থ্রু লেভেলিং, থ্রু থিওরিটিক্যাল লেভেলিং, যাই হোক, anyway, ঠিক আছে। তো আমরা হাইট মেজার করবো। হাইট মেজারমেন্ট দুটো কেসে হতে পারে, ভালো করে বুঝুন, দুটো কেসে হাইট মেজারমেন্ট হতে পারে, দুটো কেস হতে পারে হাইট মেজারমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে যার বেসটা অ্যাক্সেসেবল, যার বেসটা অ্যাক্সেসেবল, আর যার বেসটা নট অ্যাক্সেসেবল। মানেটা কি? বেস অ্যাক্সেসেবল নট অ্যাক্সেসেবল মানে কি? ধরো তোমার এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে, এটা একটা টাওয়ার আছে, তুমি এর হাইট মেজার করবে, এখানে ধরো তুমি মেশিন সেট আপ করেছো, ওকে, এখানে তুমি মেশিন সেট আপ করেছো, তাহলে এই ক্ষেত্রে কি, এই যে এই টাওয়ার, তার বেসে তো তুমি যেতে পারবে, ঠিক আছে, তুমি বেসে যেতে পারবে, তাহলে বলা যেতে পারে এই যে অবজেক্টটার যে হাইট তুমি মেজার করবে, এই যে হাইট যেটা মেজার করবে, এই হাইটটা মেজার করার ক্ষেত্রে আমার যে কন্ডিশন পাও, এর কিন্তু বেসটা অ্যাক্সেসেবল। বেস যদি অ্যাক্সেসেবল হয়, যদি এর বেস অ্যাক্সেসেবল হয়, তাহলে আমরা একটা প্রসিডিওরে করব। আর যদি বেস নট অ্যাক্সেসেবল হয়, যদি এভারেস্টের ইয়েটার ক্ষেত্রে যেটা হবে, সেখানে কিন্তু বেস অ্যাক্সেসেবল না, মানে তোমার এভারেস্ট এরকম, তুমি এই উচ্চতা মাপতে হবে, এখানে তুমি ইনস্ট্রুমেন্ট সেট করেছো, তুমি কি এর এই নিচে যেতে পারবে এক্স্যাক্টলি? বেস একদম এই পয়েন্টে এক্স্যাক্টলি নিচে যাওয়া সম্ভব না, এক্স্যাক্টলি বেসে যাওয়া সম্ভব না, ওকে। তাহলে এটা হয় কেস নাম্বার 2, where base is not accessible। তাহলে চলো প্রথমে আমরা বেস অ্যাক্সেসেবল এইটা ইয়ে করব, অর্থাৎ হাইট অফ এন টাওয়ার, এটা আমরা মেজার করব। আচ্ছা, এবার দেখো তুমি বলতে পারো এটা তো খুব একটা বড় ব্যাপার তো কিছু ছিল না, তুমি তো এখানে একটা স্টাফ ধরতে, স্টাফ ধরে তো পুরো করতে পারি যেভাবে আমরা হাইট মেজার করি, তাই না? কিন্তু দাদা সমস্যা হচ্ছে এটাই, যেহেতু এখানে অবজেক্ট আছে, ফলে তুমি এখানে স্টাফ বসাতে পারছো না, তাই না? যেহেতু এখানে অবজেক্ট আছে, তো তুমি এখানে স্টাফ তো বসাতে পারছো না, ক্লিয়ার তো? ওকে, তাহলে তুমি যেটা করতে পারো, তাহলে কি একটা জিনিস করতে পারো, কি করতে পারো, সেটা হচ্ছে তুমি এখান থেকে এটা হরাইজন্টাল ডিসটেন্সটা কিন্তু মেজার করে নিতে পারো, এটা তুমি পারো। টাওয়ারের পাশে গেলে এখান থেকে নিয়ে এখান থেকে এই পয়েন্টটা তুমি হরাইজন্টাল ডিসটেন্স জিটা কিন্তু মেজার করে নিতে পারো। ওকে, এবার তুমি কি করলে, এবার করলে হচ্ছে এই থিওরিলাইট থেকে ঘুরিয়ে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যে তুমি এই পয়েন্টটাকে সি করবে, দেখলে এই পয়েন্টটাকে দেখলে, দিয়ে একটা আলফা অ্যাঙ্গেল উঠলো, ঠিক আছে, এই পয়েন্টটাকে শো করলে আলফা অ্যাঙ্গেল উঠলো। আবার তুমি থিওরিলাইটটাকে নিচের দিকে নামালে, কত নামালে, ধরো বিটা অ্যাঙ্গেল নামালে, দিয়ে তুমি এই পয়েন্টটাকে শো করলে, এটা ধরো বি পয়েন্ট, ক্লিয়ার? তাহলে এখানে আলফা হলো, এখানে বিটা হলো। এবার যদি খেয়াল করে দেখো, এই ডিসটেন্স যে ডি, হরাইজন্টাল ডিসটেন্স যে ডি মেপেছো, সেটাই তো বেসিক্যালি এটা, তাহলে এটা হয়ে গেল ডি, ক্লিয়ার? আচ্ছা, সাপোজ এইটুকুটা হচ্ছে h1 আর এইটুকুটা হচ্ছে h2, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি টোটাল হাইট অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ ইকুয়াল টু h1 প্লাস h2, এটা তো বলতে পারি h1 প্লাস h2। আচ্ছা, তাহলে h1 কত? সিম্পল ব্যাপার, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে যদি দেখি, তাহলে কি বলতে পারবো, লম্ব বাই ভূমি, h1 বাই d দ্যাট ইজ ইকুয়াল টু কি, tan আলফা। তাহলে h1 ইকুয়াল টু হচ্ছে d tan আলফা।
আবার এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কি পাবো, এটা লম্ব বাই ভূমি অর্থাৎ h2 বাই d দ্যাট ইজ ইকুয়াল টু tan বিটা। সো h2 ইকুয়াল টু d tan বিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে d tan আলফা প্লাস d tan বিটা। এবার দেখো আমরা এখানে থিওডোলাইটকে সেটআপ করার ফলে এইখান থেকে এটা হরাইজন্টাল ডিসটেন্স মেজার করে নিতে পারবো, ফলে d আমাদের কাছে নোন। আচ্ছা, এই থিওডোলাইট দিয়ে কত অ্যাঙ্গেল, এটা দেখার ফলে কত অ্যাঙ্গেল এখানে হলো সেটা আমরা ভার্টিক্যাল ওই যে স্কেল আছে ভার্নিয়ার স্কেল সেখান থেকে পেয়ে যাবো, আলফা পেয়ে যাবো, বিটা পেয়ে যাবো। তাহলে আলফা নোন, বিটা নোন, ডি নোন, তাহলে এটা h তো আরামসে নোন হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, অবজেক্টে এখানে স্টাফ না ধরেও আমরা কিন্তু থিওডোলাইটকে ইউজ করে সুন্দর করে আমরা এর হাইট মেজার করে দিতে পারলাম বাই ইউজিং ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রিকে ইউজ করে, ট্রাইগোনোমেট্রির ফর্মুলা ইউজ করে আমরা এর হাইট কিন্তু মেজার করে দিতে পারলাম। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? ইয়েস বলো তো, এটা সবাই বুঝতে পারলে? স্যার ক্লিনোমিটার দিক, হুম, ক্লিনোমিটার কি কি ক্লিনোমিটার যে ট্রাইগোনোমিটার, ট্রাইগোনোমেট্রি বললাম, ত্রিকোণমিতি সিম্পল ট্রাইগোনোমেট্রি ইউজ করে। ত্রিকোণমিতির ফর্মুলাগুলোই তো আমি এখানে ইউজ করলাম না, সেটাই বললাম যে প্লেন ত্রিকোণমিতি ইউজ করে আমি এটা করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা এবার চলে আসবো যার বেস অ্যাক্সেসিবল নয়, মানে পাহাড় যখন মেজার করছি তখন কি করব, যার বেস ইজ নট অ্যাক্সেসিবল, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ঠিক আছে, আচ্ছা ধরে নিচ্ছি, দেখতে পাবেন এখানে, সরি নিচে করে দিই। এই আমার পয়েন্ট পি বার করতে হবে, পয়েন্ট পি এর হাইট। ঠিক আছে, আমি দুটো ইনস্ট্রুমেন্ট সেট আপ করেছি। আমরা কি করব, এইটা বার করার ক্ষেত্রে আগের বার অবজেক্ট যখন বেস অ্যাক্সেসেবল তখন আমরা হাইট বার করার জন্য ইনস্ট্রুমেন্টকে এক জায়গাতেই সেট আপ করেছিলাম, কিন্তু যখন আমরা এরকম যার বেস অ্যাক্সেসেবল নয় এই ধরনের হাইট বার করার ক্ষেত্রে আমাদেরকে ইনস্ট্রুমেন্টকে কিন্তু এক জায়গায় সেট আপ করলে হবে না, আমরা ইনস্ট্রুমেন্টকে দু জায়গায় সেট আপ করবো। প্রথমে এক জায়গায় সেট আপ করবো, কিছু রিডিং নেব, তারপর তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় সেট আপ করবো, তার কিছু রিডিং নেব, তারপর তার ক্যালকুলেশন করে আমরা হাইট বার করবো। ঠিক আছে, সেইটা আমরা যেটা করবার সময় আমরা প্রথমে ধরো এ পয়েন্টে মেটে সেট আপ করলাম, এ পয়েন্টে আমি ইনস্ট্রুমেন্ট সেট আপ করলাম, এটা হচ্ছে এ পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এ পয়েন্টে ইনস্ট্রুমেন্ট সেট আপ করলাম। আচ্ছা, এখানে আমার ব্যাক সাইড রিডিং আছে, ঠিক আছে, বেঞ্চমার্ক এটা ব্যাক সাইড রিডিং নিলে সাপোজ এটা ধরে নাও এক্স, ব্যাক সাইড রিডিং হলো এক্স। ওকে, আচ্ছা এরপরে তুমি ইনস্ট্রুমেন্টটাকে শিফট করে নিয়ে গিয়ে আরেক জায়গায় তুমি ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করো, এবং যে নতুন যে জায়গায় ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করলে ধরে নিচ্ছি আমরা সেই জায়গাটা এর চেয়ে উঁচু, আমি এখানে উঁচু করে দেখাচ্ছি তাই, ঠিক আছে, ধরে নিচ্ছি সেই জায়গাটা আমার উঁচু, সাপোজ টু, বা উঁচু করে সেট আপ করো, যাই হোক না কেন, হয় উঁচু হতে পারে বা উঁচু করে সেট আপ করলে তুমি এনিওয়ে সেখানে তুমি ইনস্ট্রুমেন্ট সেট আপ করলে। ঠিক আছে, সেট আপ করে তার তুমি ব্যাক সাইড রিডিং পেলে, সেটা ধরো ওয়াই। ওকে, ঠিক আছে, আচ্ছা এবার তুমি এখান থেকে এই পয়েন্টটাকে শো করলে, দেখলে, আর এটা হচ্ছে হরাইজন্টাল,
এইটুকুটা ধরে নাও আমার এইচ, এইটুকুটা হচ্ছে আমার এইচ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা যদি ঠিক আছে, ওকে। সরি, এক সেকেন্ড দেবো তো। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার একটু আঁকতে গেলে কেমন ইয়ে আঁকা হয়ে গেছে। আমি এখান থেকেও আমার আঁকাটা না, এটা ঠিক হয়নি। আমি এটা কিন্তু দূরে আঁকি, হয়তো মানে গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি এটাকে একটুখানি আরেকটু উঁচু করে আঁকি। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এখানে আমার আঁকতে একটু গন্ডগোল হয়েছে। এই এই ইনস্ট্রুমেন্ট থেকে, এই ইনস্ট্রুমেন্ট থেকে তুমি এই পয়েন্টকে দেখছো, এই ইনস্ট্রুমেন্ট থেকে তুমি এই পয়েন্টকে দেখছো, তার কোণ হয়েছে ধরো θ1, ভালো করে দেখো। আর এই ইনস্ট্রুমেন্ট থেকে এই কোণকে দেখছো, তার থিটা কোণ হচ্ছে θ2। ঠিক আছে, আচ্ছা, এর ব্যাক সাইড রিডিং তোমার হয়েছে x1 x, আর এটার ব্যাক সাইড রিডিং হচ্ছে x y। ওকে, আচ্ছা, এবার তুমি এই একটা ছোট্ট ট্রায়াঙ্গেলকে কনসিডার করো। এই যে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল, এটাকে তুমি কনসিডার করো। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর এই যে এইখানে এই যে এই রেটা এটা যে ছেদ করছে যে পয়েন্টটা, সেটা সাপোজ টু বি ধরো a1, সেটা সাপোজ টু বি ধরো a1। আচ্ছা, এই যে তুমি ইনস্ট্রুমেন্টটা যেটা শিফট করেছো, সেটা ধরে নাও d। এই যে ইনস্ট্রুমেন্ট যেটা শিফট করেছো, সেটা ধরে নাও d। আচ্ছা, এখান থেকে আমার এই পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল D। ঠিক আছে, ক্যাপিটাল D। আর এই যে দুটোর এই যে হাইটের পার্থক্য, যে y মাইনাস x, সেটাকে আমি ধরে নিচ্ছি hd। hd ইকুয়াল টু কি না y মাইনাস x। এই দুটো ব্যাক সাইড রিডিং এর যে পার্থক্য, এটা হচ্ছে hd। ক্লিয়ার? এবার তুমি শুধু এইটুকু ট্রায়াঙ্গেলকে খেয়াল করো, এইটুকু ট্রায়াঙ্গেলকে। এইটুকু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা হচ্ছে কত আমার hd, আর এটা হচ্ছে কত আমার aa1। ঠিক আছে, hd, এটা হচ্ছে আমার aa1। তাহলে আমি লিখতে পারি কি hd বাই aa1 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে tan θ1। তাহলে aa1 ইকুয়াল টু কি hd বাই tan θ1, নিচে চলে এলো tan θ1, দ্যাট ইজ ইকুয়াল টু কি hd cot θ1। ঠিক আছে, তাহলে এই যে aa1, এই যে aa1 এইটুকু ডিসটেন্স, এই যে এইটুকু ডিসটেন্স, এইটুকু ডিসটেন্স কত না hd cot θ1। এই ডিসটেন্সটুকু হচ্ছে hd cot θ1। এটা কেন বার করলাম, আমাদের কাজে লাগবে, সেই জন্যই বার করেছি। এবার চলো আমরা এটার জন্য। আচ্ছা, এবার আমরা দুটো আর কি কি বলবো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাইট বার করব। এই এইচটা বার করব। এই এইচটাকে আমরা দুটো ভাবে বার করতে পারি। একটা হচ্ছে আমরা এই যে এই ট্রায়াঙ্গেলটাকে দেখে, কোন ট্রায়াঙ্গেলটাকে মানে সেকেন্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন আমি দেখছি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল,
এই ট্রায়াঙ্গেল থেকে আমি একটা এইচ পাবো। আবার আবার এই ফার্স্ট ইনস্ট্রুমেন্টে যখন আমি দেখছি তখন এই যে এই ট্রায়াঙ্গেলটা যে ফর্ম হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল থেকে একটা আমি এইচ পাবো, এই ট্রায়াঙ্গেল থেকে একটা এইচ পাবো, আর এই ট্রায়াঙ্গেল থেকে একটা এইচ পাবো। দুটোকে তুলনা করব, আমার বেরিয়ে যাবে গল্প। তো তাই করি। আচ্ছা, প্রথমে এইটার ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে হচ্ছে কি এইচ, এইটার ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইচ বাই ডি, এইচ বাই ডি ইকুয়াল টু হচ্ছে tan থিটা 2। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কি এইচ ইকুয়াল টু ডি tan থিটা 2, এইচ ইকুয়াল টু ডি tan থিটা 2। ওকে, আচ্ছা, এবার আমরা এইটাকে কনসিডার করব, এই বড়টাকে। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমার এইচ ইকুয়াল টু কি, এখানেও ডি, এইচ ইকুয়াল টু কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভূমি, এটা কিন্তু ভূমি, এটা ইনটু tan থিটা 1, কেন কি এই কোণটা যদি থিটা 1 হয়, একান্তর কোণ এটাও থিটা 1। ঠিক আছে, এরকম করে যদি যায়, দুটো যদি প্যারালাল হয়, তাহলে এই দুটোকে আমরা একান্তর কোণ বলি। এটা যদি থিটা 1 হয়, এটাও তাহলে থিটা 1ই হবে। স্যার কোন ট্রায়াঙ্গেলটা বলছেন? হ্যাঁ, কোন ট্রায়াঙ্গেলটা বলছেন এখন? এই যে এই যে এই যে এইটা। হুম, ঠিক আছে, একবার আমরা এইচটাকে বার করছি, এইচটাকে বার করছি দুটো ট্রায়াঙ্গেল দিয়ে। একবার এই ট্রায়াঙ্গেলটাতে মানে দ্বিতীয়বার ইনস্ট্রুমেন্ট মানে বি তে পজিশনে ইনস্ট্রুমেন্টাল পজিশনের দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে সেখান থেকে একবার এইচ বার করছি। আর ফার্স্টটাকে ফার্স্ট পজিশনে বসানোর সময় এই যে একটুখানি উত্থিত করে নিয়ে যে এইখান থেকে যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এই ট্রায়াঙ্গেল থেকে এইচ বার করছি, যে দুটোকে তুলনা করবো, আর কিছু না। আচ্ছা, এই ট্রায়াঙ্গেল থেকে যখন বার করছি তখন এই যে বেস, বেস কতটা দাঁড়াচ্ছে, বেসটা ভালো করে হিসাব করবো। এটা হচ্ছে হিসাব, আর কিছু না। ডি প্লাস, প্লাস কি, ডি প্লাস কি, ডি প্লাস দেখো স্মল ডি মাইনাস a1, এটা ইন্টু tan থিটা 2। আশা করি বুঝেছো কি হিসাবে করলাম। যখন আমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি, আমি আগের ট্রায়াঙ্গেলটাকে মুছে দিই, তাহলে তোমাদেরকে বুঝতে যে একটুখানি ঘিঞ্জি হয়ে গেছে, একটুখানি ঘিঞ্জি হয়ে গেছে। এই যে এই লাইনটা, পাহাড়টাকে আমি উঁচুই করে দিই। ঠিক আছে, এই যে এটা তো এইচ, বুঝতে পেরেছো? এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি, এটা থিটা 1। ওকে, তাহলে এর বেস কতটা, বেস হচ্ছে কতটা, ডি, ভালো করে দেখো, ডি প্লাস ডি, এখান থেকে এতটা মাইনাস এতটা, তাহলে এই বেসটুকুটা পেয়ে গেলাম। সেটাই বলছি, ডি প্লাস ডি মাইনাস এইটুকুটা a1 মাইনাস a1 ইনটু tan থিটা 2। তাহলে এটাকে করলে কি হবে, ডি প্লাস ডি মাইনাস a1 মানে হচ্ছে এই dt cot থিটা 1 ইনটু হচ্ছে tan থিটা 2। তাহলে একটা h মানে হচ্ছে এটা, এটা, তাহলে এবার আমি দুটোকে ইকুয়াল করে দিতে পারি, এইটা ইকুয়াল টু এটা করতে পারি, সেটা এদিকে করি, চলো সেটাকে আমরা এটা করব। তাহলে কি দাঁড়াচ্ছে, ডি এইদিকে বাঁ দিকে হবে ডি tan থিটা 2, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ডি প্লাস ডি মাইনাস এইচ ডি cot থিটা 1 ইনটু tan থিটা 1 হবে এটা ভাই, এখানে থিটা 1 আছে, tan থিটা 1। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো যদি গুণ করি তাহলে এখানে একটা d tan থিটা 1 থাকে, সেটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে d
tan theta 2 মাইনাস এই যে d tan theta 1 ফেলে দিয়ে চলে d tan theta 1, আর উপরে কি বলে রইলো, উপরে বসে থাকলো d মাইনাস hd cot theta 1 ইনটু tan theta 1। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম d, d ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, উপরে হলো d মাইনাস hd cot theta 1 tan theta 1 divided by tan theta 2 minus tan theta 1। তাহলে এটা হয়ে গেল আমার d। এবার দেখো এখানে কোন কোন মানগুলো আমাদের জানি, এই d মানে আমি ইনস্ট্রুমেন্ট কত দূর শিফট করেছি সেটা আমার জানা, এই যে d হ্যাঁ জানি y মাইনাস x এটাও আমরা জানি, আচ্ছা থিটা 2 আর থিটা 1 এটা তো জানি, ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপলাম এটাও জানি। তাহলে এখানে সবকটা মান আমরা জানি, তাহলে সবকটা মান যদি আমরা জানি তাহলে এখান থেকে d এর মান আমরা আরামসে বার করে নিতে পারবো। আর d এর মান যদি বার করে নিতে পারি তাহলে h এর মান কি আমরা বার করতে পারবো না, h ইকুয়াল টু d tan থিটা 2 পারবো তো। তাহলে এইটা পেয়ে গেলে তাহলে h পেয়ে গেলাম আমরা, তাহলে h প্লাস y এটা হয়ে গেল হাইট, h প্লাস y এটাই হলো এর হাইট, এই পয়েন্টের আরএল, এই পয়েন্টের আরএল। ঠিক আছে, আমরা ওই পয়েন্টের সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা পেয়ে গেলাম, সমুদ্র পৃষ্ঠ থেকে কত উচ্চতা সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এই এই জিনিসটা ইকুয়ালস টু তোমরা স্যার উপরের টুকু, হ্যাঁ এই ইকুয়ালস হ্যাঁ টু স্যার এইটুকু যেটুকু, উপরেরটুকু, হ্যাঁ এইটুকু হ্যাঁ এইটুকু এইটুকু আর এইটুকুটা তোমার, আর বাকি এইটুকুটা কত, এটা ধরে নিলাম সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে। তাহলে এই টোটালটা কত, টোটালটা ইকুয়াল টু কত, হ্যাঁ ওটা তো স্যার ওই যে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট প্লাস এইচ। হ্যাঁ প্লাস হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছি, ব্যাটারির ব্যাক সাইড হ্যাঁ। রিডিং নিতে হাইট অফ ইনস্ট্রুমেন্ট পেয়ে আছে, y তোমার পাওয়া আছে। তাহলে y এর হ্যাঁ। সঙ্গে আমি এই যোগ করলাম, তাহলে এই পয়েন্টে আমি আরএল পেয়ে গেলাম, আরএলই তো আমরা বার করতে চলেছি, ওই পয়েন্টের হাইট কত, তাই না, হয়ে গেল। এইভাবে আমরা এই পয়েন্ট আরএল বার করি। আচ্ছা এইটা না উল্টো প্রসেসও করা যায়, উল্টো প্রসেসে করা যায় মানে কি, আমরা কি করে প্রথম দিকে হচ্ছে প্রথম পয়েন্টে যখন বসেছি ইনস্ট্রুমেন্টটা সেটা নিচু ছিল এটা উঁচু ছিল, উল্টো কেসটা হতে পারে এটা উঁচুতে এটা নিচুতে, সেক্ষেত্রে কি হবে বলতো, সেক্ষেত্রে কোনো কিছুই চেঞ্জ হয় না, মানে পুরো ফর্মুলেশনটা একই রকমই হয়, পুরো ফর্মুলেশনটা একই রকমই হয়, শুধুমাত্র কি হয়ে যায়, এই যে এখানে মাইনাস এইচ ডি কট থিটা 1 এসছে কিনা, এইখানে এই এটা মাইনাস না হয় এটা জাস্ট প্লাস হয়ে যাবে, বাকি পুরো ডেরিভেশনটা সেম থাকে, বাকি পুরো ডেরিভেশনটা সেম থাকে। বুঝতে পেরেছো? তোমাকে যদি কখনো এরকম বলে যে প্রথমবার ইনস্ট্রুমেন্টটা উঁচু জায়গায় আছে, দ্বিতীয়বার ইনস্ট্রুমেন্টটা নিচু জায়গায় বসালাম, সেক্ষেত্রে দ্য ফর্মুলেশন উইল বি সেম, শুধু হবে। তোমরা ভালো করে যদি বোঝো কি করে আমরা বার করছি, খুব সিম্পলি বার করছি, কিন্তু এটা করতে গিয়ে এরকম হচ্ছে তো একটুখানি বেশি টার্মগুলো আসছে, কিন্তু গল্পটা খুব ইজি। কি না, আমরা এই চেকটাকে এই দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে বার করার চেষ্টা করছি, দুটো ইনস্ট্রুমেন্টের ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করে সেই দুটো ইনস্ট্রুমেন্টের ট্রায়াঙ্গেল গুলো দিয়ে বার করবার চেষ্টা করছি। শুধু এক্সট্রা করে কি আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে যে A1টা বার করে নিলাম, এইটুকুনি শুধু এক্সট্রা করেছি, বাকি দুটো এইচ বার করেছি, তুলনা করেছি, বেরিয়ে গেছে। ওকে, তাহলে এটা তোমরা একবার আমি বলবো তোমরা একবার হাতে কলমে নিজে করো, নিজে করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়, দেখলে বুঝতে পারছো কিন্তু নিজে যখন করবে না পুরো ব্যাপারটা জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকুটাই রইলো হচ্ছে আমাদের আজকের এই পার্টটা। হ্যাঁ, আমাদের সার্ভের মোটামুটি থিওরি শেষ, দি এন্ড। থিওরি আর আলাদা করে কিছু পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। ওকে, তাহলে স্যার এভারেস্ট এর উচ্চতা বললে তো থিওডোলাইটের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ থিওডোলাইটের মাধ্যমেই করলাম আমরা, থিওডোলাইটের মাধ্যমেই করবো। হ্যাঁ অবশ্য থিওডোলাইট ছাড়া তুমি করতে পারবে না, তাছাড়া কি করে করবে, থিওডোলাইটের মাধ্যমেই করতে হবে। হ্যাঁ ওইটাই স্যার ঠিক আছে। জানি, জিজ্ঞাসা করেছিল যে কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপবে, ফিতা দিয়ে মাপবে নাকি কোন ইনস্ট্রুমেন্টের সাথে মাপবে, এটাই জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ অবশ্যই ইনস্ট্রুমেন্টই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানে সিম্পল ট্রিগনোমেট্রি ইউজ করে।
আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি থিওরি পার্ট। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, ও একটু দেখে নিও। আহ, ওই যে একটা আছে না আমাদের ফটোমেট্রিক সার্ভে যে একটা আছে, ওই এরিয়াল সার্ভে, যেটা ওটা কি আমাদের পিএসসি যেই সিলেবাসে আছে কিনা, ঠিক আছে? সম্ভবত নেই। যদি থেকে থাকে তাহলে আমাকে একটুখানি দেখে কেউ একজন বলো, যদি থেকে থাকে তাহলে আমি একটুখানি সেটা পড়িয়ে দেবো। আর যদি না থেকে থাকে তাহলে আমি আর পড়াবো না। যদি থেকে থাকে তাহলে আমি ওটা এক্সট্রা ক্লাস নিয়ে পড়িয়ে দেবো থিওরিটা। যদি না থেকে থাকে তাহলে পড়াবো না, ঠিক আছে? সম্ভবত হয়তো নেই, ঠিক আছে? যদি থেকে থাকে আমাকে একটু কেউ একজন দেখে আমাকে বলবে, ইনফর্ম করবে, আই উইল টিচ দ্য লেসন। ওকে, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট থিওরি পার্ট অফ সার্ভে ইঞ্জিনিয়ারিং। যতটুকু আমি বোঝাতে পারলাম, যতটুকু আমার স্কোপের মধ্যে আছে, এটা এইটুকু। এই আশা করি এই যে ক্লাস যেগুলো হলো থিওরি রিলেটেড সমস্ত যে ক্লাস, এটা আশা করি তোমাদের সার্ভের বেসিকটাকে তুলে দেবে। অ্যাডভান্স প্রিপারেশনের কোনো শেষ হয় না, তুমি যত ইচ্ছে অ্যাডভান্স প্রিপারেশনে যেতে পারো, বাট এই যে লেভেল, যেটা বেসিক লেভেল প্রিপারেশন, সেটা এই বলো যেই বলো, আশা করি এসএসসি যেই সমস্ত কিছুর জন্য এটা মোটামুটি সাফিসিয়েন্ট, মোটামুটি সাফিসিয়েন্ট। এরপর এমসিকিউ সলভ করো, যত এমসিকিউ সলভ করবে আর এইগুলো মোটামুটি যত মাথায় মেমোরাইজ করতে পারবে, তত তোমার ডেপথ বেড়ে যাবে, তত তুমি ফাস্ট হবে। ওকে, এই হচ্ছে গল্প। ঠিক এই একই প্রসিডিওরে আমরা কিন্তু ইরিগেশনটাকেও পড়বো। প্রত্যেকটা চ্যাপ্টার গুলোকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো, থিওরি গুলো পড়বো, পড়ার সময় সময় একটু একটু করে, যদি নিউমেরিক্যাল থাকে একটু একটু করে সলভ করবো, ডিএমসিকিউ পড়বো। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে সার্ভে ক্লাসের থিওরি পার্টে মোটামুটি আপাতত এখান থেকে তোমাদের এইটুকুই। আর একটা তোমরা আপাতত পড়াশোনা করো, কিছুদিন পর আমি বলে দেবো, অন্তত পক্ষে 2-3 সপ্তাহ পরে আমি এর এমসিকিউ এর ক্লাস নেবো, একটা ক্লাস নেবো, এমসিকিউ যতগুলো পড়বো আমরা সলভ করবো। তারপর তোমাদের আটকায় তোমরা গ্রুপে বলবে, তখন সেগুলো পার্টিকুলারলি সলভ করবো। ওকে, ঠিক আছে। তাহলে এই রইলো, তোমরা 3 সপ্তাহ তোমাদেরকে টাইম দিচ্ছি, ভালো করে পড়ে নাও। যারা যারা ক্লাস করোনি এখনো, প্রত্যেকে করে নাও ক্লাস। 3 সপ্তাহ পরে এমসিকিউ সরবো, তখন ভাল লাগে যদি তোমরা ক্লাস করে না বলতে পারো, তোমাদের কনফিডেন্স বাড়বে। কষ্ট করে হলেও 2-3 সপ্তাহ দিচ্ছি, সবাই ক্লাসগুলো করে নাও। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এটুকুই। আচ্ছা, আগামী নেক্সট ক্লাস কবে হতে পারে? নেক্সট ক্লাস ওই স্যাটারডে সানডে যেরকম হয় আর কি, হ্যাঁ, চেষ্টা করবো। আচ্ছা, স্যাটারডে কত তারিখ পড়ছে? আমার কাউন্টিং এর ডিউটি আছে 14ই ফেব্রুয়ারি, জানি না কি বার হচ্ছে, সেটা সেই দিন আমি নিতে পারবো না। ওকে, বাকি আমি নিয়ে নেবো, বুঝলে তো? ওই যেরকম যেরকম আমাদের ক্লাস হয়, ক্লাসটা রেগুলারলি চলবে, যেরকম এখন হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে, টাটা।